গল্প মুটুসি। লেখনীতে রিতেশিনী মহাবেশ। পর্ব 18। কয়েক সেকেন্ড যাবার পরেও শরীরের কোনো স্পর্শ বা আঘাত টের না পেয়ে এবার আস্তে করে চোখ মেলে দিল মুটুসি। তার সামনে এখন দণ্ডমান এক প্রশান্ত বুক। নাকের খুব কাছে বাতাসে ঘুরঘুর করেছে কফি ভ্যানিলার সেই নেশাগ্রস্ত ঘ্রাণ। মুটুসি হতবিলা হয়ে মাথাটা সামান্য উঁচু করতেই বোরাকের শক্ত চোয়াল তার দৃষ্টির গোচর হলো, যার দুই পাশের সুগঠিত হাড়গুলো যেন চামড়া ফুঁড়ে বেরিয়ে আসবে এক্ষুনি। সন্ধিস্থলে পরপর 3টি ভাঁজ সুস্পষ্ট। চেনা বাদামি চোখের এই দৃষ্টি মুটুসির একেবারেই অচেনা। তার দেখা বিগত দিনগুলোর চেয়ে একেবারেই অন্যরকম। বোরাক ডান হাতের 2 আঙ্গুল দ্বারা মুটুসির মাথাটা আলতো করে অল্প ঠেলে ওকে মাঝখান থেকে সরিয়ে দিল। তারপর লোকটাকে উদ্দেশ্য করে হিমশীতল কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কি হচ্ছে এখানে? একজন নারীর গায়ে হাত দেওয়ার স্পর্শ কোথা থেকে আসে? কলিজা খুব বড় হয়ে গেছে নাকি? লোকটা হাত ঝাটকা দিয়ে ছাড়ানোর চেষ্টা করল, তবে সুবিধা করতে পারল না বিশেষ। বোরাকের শক্তির কাছে রোগা পাতলা লোকটার জোর নিতান্তই নগ্ন। বোরাকের দৃষ্টির মতোই তার কবজি রক্তপ্রবাহ যেন স্তব্ধ হয়ে গেল। বোরাকের সাথে দৈহিক শক্তিতে পেরে না উঠে এখন আলতো দাপট দেখিয়ে বলল, এই শালা, বাইতের বাচ্চা, হাত ছাড় শালা। আমার এলাকায় আইয়া আমার এই জ্ঞান ঢালে। বাইচা ফিরতে চাইলে ভালোই ভালোই হাত ছাড়, মটকা গরম করাস না। বোরাক তবুও ছাড়ল না হাত। তার অতিরিক্ত শক্তি ব্যক্তিত্বের কোনো রূপ পরিবর্তন এলো না। সামনের এই লোকটা থুতনি হাড় বদলে যাওয়ার প্রবল ইচ্ছাটা তার তীক্ষ্ণ ব্যক্তিত্বের তালে ঢাকা পড়ে রইল। এখানে তার বাচ্চারা উপস্থিত। এদের সামনে কোনোরূপ অপ্রীতিকর দৃষ্টি কি করতে চায় না সে। তবে নিজের এই প্রবল ইচ্ছাটাকে বিসর্জন দিলেও চলবে না। বোরাক এবার লোকটার কাছে হাতের কবজি ছেড়ে ওর গলা আঁকড়িয়ে ধরল। ভেতরের দিকে টেনে শক্ত কণ্ঠে বলল, এই চল, সাইডে চল, কথা আছে। লোকটা হাত ছাড়া পেতেই এবার চট করে একটা ঘুষি বসিয়ে দিল বোরাকের মুখ বরাবর। আক্রমণে বোরাকের মুখটা সাইডে অল্প বেঁকে গেল। আঁতকে উঠল মুটুসি। ঠিক দুটো আপনা আপনি অল্প ফাঁক হয়ে গেল। বুকটা প্রচণ্ড গতিতে টিপটিপ করছে। আসন্ন একটা খুব বড় বিপদ টের পাচ্ছে তার মন। চড়ুই আর বীর ভয়ে মুটুসির কোমর জড়িয়ে রেখেছিল। এই পর্যায়ে 2 জন আতঙ্কিত হয়ে সম্বন্ধরে পাপা বলে চিৎকার করে উঠল। বীর রীতিমতো কান্না জুড়ে দিয়েছে। মুটুসি 2 হাতে আগলে নিয়ে আছে 2 জনকেই। বোরাক ধীরে ধীরে নিজের মাথাটা সোজা করল। ফাঁক হয়ে থাকা ঠোঁট দুটোর কর্নার অল্প প্রসারিত হয়ে রহস্যময় তীর্যক একটা হাসিতে রূপ নিল। নীরের দৃষ্টিতে তাকালো লোকটার দিকে। চোখের মনে স্থির রেখে পিছনে দাঁড়িয়ে থাকা মুটুসিকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে নির্দেশ ছুড়ে দিল, মিস মুটুসি, বাচ্চাদের নিয়ে ওই পাশে যান। দরকার নেই, ছেড়ে দিন, চলে আসুন, প্রবল আকুতি করে বলল মুটুসি। বোরাক এবার ঘাড়টা অল্প ঘুরিয়ে কণ্ঠ বেশ কঠিনত্ব ঢেলে বলল, আপনাকে যেতে বলেছি। পাপা বীর কান্না ভেজা গলায় ডেকে উঠল,
মটুসি বীরকে আরও শক্ত করে জড়িয়ে নিয়ে আবারও মিনিত করে বলল, মিস্টার শিকদার, দোহাই লাগে, ঝামেলা জড়াবেন না প্লিজ। মটুসির এই অবাধ্যতায় এতক্ষণ বজায় রাখা বোরাকের ধৈর্যের বাঁধ এবার ভাঙল যেন। মুহূর্তেই শ্বাস প্রশ্বাস ঘন হয়ে এলো তার। হাত পেশিগুলো স্বয়ংক্রিয়ভাবে সংকুচিত হয়ে মুষ্টিবদ্ধ ধারণ করে নিল। ইতিমধ্যেই পাশ থেকে কয়েকজন উসখুস পর্যটক এসে ঘিরে ধরেছে জায়গাটাকে, তবে কেউ এগিয়ে যাওয়ার সাহস করছে না। খালি খালি ঝামেলায় জড়াইতে কেই বা চায়? আক্রমণকারী লোকটার চেহারা দেখে বোঝা যাচ্ছে এলাকার দাপটের চাঁদাবাজ। এদেশে এদের সাথে লাগতে যাওয়া মানে সাক্ষাৎ জমের সাথে লড়াই। বোরাকের নিস্তব্ধতা দেখে লোকটার ভেতরে কয়েক গুণ সাহস সঞ্চিত হলো যেন। আগুনে ঘি ঢালতে পুনরায় দম্ভ ভরে বোরাকের শক্ত বুকের সজোরে একটা ধাক্কা দিয়ে চিৎকার করে উঠল, এইটা আমাগো এলাকা, আমাগো রাজ চলেইনি, আর তুই শালা কোথাকার থেকে কোন? কথা শেষ হওয়ার আগেই ধুম, এরপর গুড়মুড় করে কাঠ জাতীয় কিছু ভেঙে পড়ার তীব্র আওয়াজ। মুটুসি আতঙ্কে বাচ্চাদের মাথা কোলে চেপে ধরে নিজেও চোখ দুটো খিচে বন্ধ করে নিল। কয়েক সেকেন্ড পর পরিবেশ পুনরায় নিস্তব্ধ হয়ে এলো। ধীরে ধীরে চোখ খুলল সে। চোখের সামনে একেবারে অপ্রত্যাশিত একটা দৃশ্য দেখে তার মায়াবী চোখের মণি দুটো মার্বেলের আকারে ধারণ করে নিল। সামনে কাঠের টেবিলটা দুমড়ে মুচড়ে পড়ে আছে, আর তার ভাঙ্গা অংশগুলোর উপরে সেই লোকটা উপর হয়ে শুয়ে আছে। চার হাত পা নিথর, লোকটা কোনো নড়চড় নেই। কৌতূহলী চোরাই মুটুসির বাঁধন থেকে জোর করে ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে। দুষ্টু লোকটা নাজেহাল অবস্থা দেখে খুশিতে লাফিয়ে উঠল সে। ইয়ে, আমাগো পাপা দুষ্ট লোকটাকে পানিশ করেছে, ঠিক হয়েছে। অন্যদিকে বীরের ভয়ে রেশ তখনও কাটেনি। সে মুটুসির কোমর জড়িয়ে পেটে মুখ গুজে নিথর হয়ে আছে। ভয়ের চোটে কান্নাকাটিও এক নিমিষে থেমে গেছে তার। ভাঙচুর আর হট্টগোলের আওয়াজ পেয়ে গেটের দিক থেকে দুইজন দারোয়ান সহ আরও কিছু স্টাফ ছুটে এলো। সহকর্মীকে টেবিলের উপর এভাবে পড়ে থাকতে দেখে তারা তড়িঘড়ি করে এগিয়ে গিয়ে তাদের ওঠানোর চেষ্টা করল। লোকটার ঠোঁট ও মুখের অনেক জায়গায় কেটে গেছে, নাক দিয়ে অঝরে রক্ত পড়েছে। সহকর্মীর এমন বেগাতিক অবস্থা দেখে প্রথম দিকে একজন স্টাফ দাপট দেখিয়ে বেশ দাপাদাপি করল, কিন্তু বোরাকের অগ্নিশীর্মা চেহারার উপর উপস্থিত জনতার বক্তব্যে চুপসে গেল তার দাপট। অজ্ঞান লোকটাকে ধরাধরি করে দ্রুত হাসপাতালে নিয়ে হলো। পাশ থেকে দাঁড়িয়ে থাকা কয়েকজন নারী পর্যটক নিজেদের মধ্যে বলাবলি করছেন, একদম ঠিক কাজ করেছেন এই ভাই, লোকটা আসলেই এক নম্বরের খারাপ। কিছুক্ষণ আগে ওয়াশরুমে যাওয়ার সময় আমিও সেটা বুঝেছি। কেমন করে তাকিয়েছিল, ভাবতেই গা গিনগিন করছে আমার। হঠাৎ ভিড় ঠেলে নীতি এসে দাঁড়ালো বোরাকের সামনে। অস্থির হয়ে জিজ্ঞাসা করল, বোরাক, কি হয়েছে এখানে? ঠিক আছো তুমি? হ্যাঁ, চিন্তার কিছু না, ঠিক আছি। এবার নীতি চোখ গাল বোরাকের ঠোঁটের দিকে, ডান কোণের দিকে অল্প রক্ত দেখা যাচ্ছে। নীতি উদ্বিগ্ন হয়ে হাত বাড়ালো সেদিকে। এদিকে তোমার ঠোঁট থেকে তো রক্ত পড়ছে। মাঝপথে বোরাক আলতো করে নীতির হাতটা ধরে থামিয়ে দিল। ঠিক আছে নীতি, তেমন কিছু হয়নি। চড়ুই এগিয়ে এবার এলো বোরাকের কাছে।
পাপা, তুমি টিসুম টাসুম করে দুষ্টু লোকটাকে পানিশমেন্ট করেছো। চোরের নিষ্পাপতাই বোরাকের চেহারায় থেকে সকল ক্রোধ কঠিন্য মুহূর্তেই উড়ে গেল যেন। মুচকি হেসে চোরইকে কোলে তুলে নিয়ে এসে, হ্যাঁ মামুনি। বোরাকের ঠোঁটের কোণে রক্ত চোরের নজর আসতেই অস্থির হয়ে পড়ল সে। পাপা, তোমার ঠোঁটে কি হয়েছে? রক্ত কেন? ওই একটু কেটে গেছে মা, হাত দেয় না। এবার চোরই মলিন মুখে বোরাকের গলা জড়িয়ে ধরল। কাঁধে মুখ ডুবিয়ে চোখ উল্টো করে বলল, দুষ্টু লোক, আমার পাপাকে ব্যথা দিয়েছে, আমার পাপাও মেরে দিয়েছে, ভালোই করেছে। এদিকে চোরের মুখে পাপা ডাক আর তার প্রতি বোরাকের এই পিতৃত্ব স্বরূপ আচরণ দেখে নীতি ভুরু কুঁচকিয়ে গেল। এদিক ওদিক তাকিয়ে কাউকে খোঁজার চেষ্টা করল তার রহস্যময় চোখ দুটো। দৃষ্টি ঘুরে এসে থামল কাঙ্ক্ষিত রমণীর উপর। বীরকে কোলে নিয়ে একপাশে দাঁড়িয়ে আছে মুটুসি। তার সুন্দর চেহারায় একরাশ বিষণ্ণয় আর অবিশ্বাসের আস্তরণ। একটু আগে ঘটে যাওয়া সেই ঘটনাটা যেন সে এখনো মানতে পারছে না। মুটুসির উপর থেকে নীতির দৃষ্টি সবার আগেই বোরাক এগিয়ে গেল তার দিকে। চড়ুইকে আলতো করে নামিয়ে দিয়ে বীরকে কোলে তুলে নিল। কান্নায় বীরের বড় বড় চোখের পাতাগুলো বীজের জট পাকিয়ে আছে। বোরাকের কোলে উঠলেই সে শান্ত হয়ে তার কাঁধে মাথা এলিয়ে দিল। বোরাক আদরের স্বরে বলল, আমার বাবা, ভয় পেয়েছ আমার সাহসী ছেলে? বীর উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। ভয় নেই বাবা, চলো, আমরা এখন অনেক মজা করব। মুটুসি বোরাকের হাতের দিকে তাকিয়ে শক্ত একটা ঢোক গিলল। একটু আগেই যে হাতে কেবল এক পঞ্চায় গোটা একটা সুস্থ সবল মানুষটাকে পুরো অবচেতন করে ফেলল, সেটা এখন কত নমনীয়ভাবে ছেলেকে আগলিয়ে ধরে আছে। যাই হোক, মানুষটার প্রতি একটা গভীর শ্রদ্ধাবোধ বেরিয়ে আসছে ভেতর থেকে। তার প্রতি মুটুসির অনুগত ও কৃতজ্ঞতাবোধ দিনকে দিন বেড়েই চলেছে। ঋণী হয়ে উঠেছে তার উপর। এতগুলো ঋণ কিভাবে শোধ করবে সে? চলুন ওই দিকটায় যাওয়া যাক। কিছুই তো দেখা হলো না এখনো পর্যন্ত। বোরাকের কথায় ভাবনা থেকে মুটুসি এলো বেরিয়ে। দ্রুত নিজের বহুমুখী জ্বরটা কাটিয়ে স্বাভাবিক হয়ে ওঠার চেষ্টা করল। বোরাকের মুখের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আপনার ঠোঁটের রক্তটা পরিষ্কার করে নিন প্লিজ। ও হ্যাঁ। বোরাক প্যান্ট ও জ্যাকেটের পকেটগুলোতে হাত ঢুকিয়ে কিছু খোঁজার চেষ্টা করল, কিন্তু কাঙ্ক্ষিত জিনিস না পেয়ে বলল, আপনার কাছে টিস্যু হবে? মুটুসি এবার একটু ইতস্তত করে বলল, টিস্যু তো নেই, তবে নরম কাপড়ের একটা রুমাল আছে। আচ্ছা, ওতেই চলবে। মুটুসি এবার ব্যাগ থেকে একটা সাদা দপদপে রুমাল বের করে বোরাকের হাতে দিল। বোরাক তা ঠোঁটের কাছে নিয়ে যেতেই মিষ্টি মেয়েলি কণ্ঠের একটা সুবাক নাকে এসে ধাক্কা দিল। এক মুহূর্তের জন্য সেই গন্ধে তার পুরুষ সত্তাটাকে সম্মোহিত করে তুলল যেন। বোরাক দ্রুত ঠোঁটের রক্ত মুছে রুমালটা মুখ থেকে নামিয়ে নিল। সাদা কাপড়ে রক্তের দাগ স্পষ্ট হয়ে উঠেছে। এটা আর ফেরত দেওয়া ঠিক হবে না। ভাবলো সামনে কোনো ডাস্টবিন দেখে তাতে ফেলে দিবে। আপাতত সে জ্যাকেটের পকেটটায় ঢুকিয়ে রাখলো রুমালটা।
হাঁটতে হাঁটতে চড়ুই বলল, পাপা, এখন আমরা ওই সানফ্লাওয়ার গার্ডেনে যাব। না বাবা, আগে বিহারে যাব, ওইটাই আসল। তারপর ফেরার সময় গার্ডেন দিয়ে আসব। বিহার চত্বরে ফাঁকা মাঠে দৌড়াদৌড়ি করছে বীর চড়ুই, আর মাঠের একপাশে দাঁড়িয়ে থেকে তাদের তকদারি করছে বোরাক। এবার ঘাড় ঘুরিয়ে পাশের একটা প্রশস্ত ভাঙ্গা দেওয়ালের উপর পা ঝুলিয়ে বসে থাকা মোটুসির দিকে তাকালো সে। কেমন ভাবনশীল ভাবে শূন্য চেয়ে আছে রমণী, যেন গভীরভাবে তিক্ত কোনো ভাবনায় ডুবে আছে। চেহারাটা মলিন, অথচ আসার সময় কতই প্রাণোচ্ছল আর উদ্দীপতি ছিল সে। হঠাৎ করে একটু আগেই অপ্রীতিকর ঘটনাটি যে রমণীর এই মৌনতার কারণ, তা আর বুঝতে বাকি রইল না বোরাকের। এবার সে ধীর পায়ে এগিয়ে এলো সেদিকে। ময়ের থেকে সেজন্যই মূলেক দূরত্ব বজায় রেখে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। পায়ের উপর পা তুলে রেখে হাত দুটো বুকের ভাঁজ করে রাখলো। বোরাকের উপস্থিতি টের পেয়ে বিশেষ কোনো ভাবনান্তর হলো না মোটুসির মাঝে। নীরবতা কেটে গেল কিছু সময়। অবশেষে বোরাক সময় নিয়ে বলল, আপনারা মেয়েরা এমন কেন মিস? নিজেরা ভুক্তভোগী হবেন, আবার নীরব সাজারও বরণ করবেন নিজেরাই। বোরাকের রহস্যজনক কথা শুনে মোটুসি ঘাড় ঘুরিয়ে তাকালো ওর দিকে। ভুরু কুঁচকিয়ে বলল, মানে? কিছু না। কিছু না মানে কি? আপনি কি আমাকে মিন করে বলেছেন? কথা শুনে তো বুদ্ধিমতী মনে হচ্ছে, তাহলে চিন্তা ভাবনা আর আচরণ বোকাদের মতো কেন? সরাসরি তাকে বোকা বলাতে এবার সামান্য চেতল মোটুসি। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে মিস্টার শিকদার। ওফ মিস্টার বোরাক, আমি আরহাম বোরাক শিকদার। রাগের মাঝে মোটুসি এবার একটু হাসল। আসলেই তাদের তো এখানে অবধি একে অপরের সাথে ভালোভাবে পরিচিত হওয়াই হয়নি। সেও এবার স্বাভাবিকভাবে নিজের পরিচয় বলল, আচ্ছা মিস্টার বোরাক, আর আমি মোটুসির মা পাখি, রাইট? মোটুসি হেসে আলতো উপর নিচ মাথা নাড়িয়ে সায় জানালো, হ্যাঁ, তবে শুধু মৌ ডাকলেই খুশি হব। আর সানবার্ড ডাকলে? বাক্যটা নিঃশব্দে মোটুসির দিকে ছুড়ে দিল বোরাক। তবে সরাসরি সশব্দে জিজ্ঞাসা করল না, বিষয়টা খারাপ দেখাবে। তাদের পরিচিতি এখনও ততদূর পৌঁছায়নি। বরং সে বলল, মোটুসির নাম তো খুব সুন্দর, আপনার কি পছন্দ না? না, উত্তর দিল মোটুসি। এতেই বোঝা গেল এই নামের প্রতি তার চরম খারাপ লাগা। তার এই অভিব্যক্তি দেখে বোরাক ভুরু কুঁচকিয়ে বলল, কেন, মোটুসি পাখি দেখেন নাকি? দেখছি। তাহলে তো অপছন্দ হওয়ার কথা না। ইটস অন দ্য মোস্ট বিউটিফুল বার্ড অফ দ্য হোল ওয়ার্ল্ড, ইউ নো। মোটুসি উপর নিচ মাথা নাড়ল। পাখিটা অতি সুন্দর, কিন্তু আমি তো আর না, আমি মোটেই ঠিক আছি। বোরাক এবার একটু নিচু স্বরে বিড়বিড় করে বলল, নিজের সম্পর্কে ভুল ভাবনা পুষে রেখেছেন ম্যাডাম। ইউ আর জাস্ট দ্য সেম, ভেরি ডেলিকেট। কিছু বললেন? না, কিছু না। আচ্ছা বাদ দিন, বললেন না আমাকে বোকা কেন মনে হলো আপনার? কেননা আপনার অপরাধী সাজা পেয়েছি, অথচ আপনি খুশিতে উৎফুল্ল হওয়ার বদলে মন খারাপ করে বসে আছেন। এটা কি বোকামি নয়? কই, ঠিকই তো আছি আমি, কিন্তু আমি উল্টাটা দেখছি।
নাকি অপরাধীর শাস্তি যথার্থ হয়নি বলে এই মৌনতা? এমন হলে শাস্তিটা এবার আপনি নির্ধারণ করুন। মুটুসি একটা ফাঁকা দীর্ঘশ্বাস ফেলে বলল, নির্ধারণ করলেই বা কি? আমার দ্বারা তা কার্যকর হবার নয়। এখানে আমি সক্ষম। বুড়া গভীর চোখে তাকিয়ে বলল, ধরুন আপনার এই দায় সক্ষম কেউ নিজের কাঁধে নিয়ে নিল। মুটুসি কিছুক্ষণ চুপ থেকে দূরে দিগন্তে দৃষ্টি মেলে বলল, আমি চাই এই আনন্দ ভ্রমণের আসা দ্বিতীয় কোনো নারীকে যেন সেই কুলসিত দৃষ্টির প্রভাবে বিন্দুমাত্র অস্বস্তিতেই পড়তে না হয়। তার ব্যবস্থা হোক। আর কিছু না। অপ্রস্তুত হয়ে পড়ল মুটুসি। সেই অসভ্য লোক সেখানে মেশিন স্টার্ট দেওয়ার চিন্তা মাথাতেও আনতে না পারে, তাই তার মেশিন অপসারণে এই তীব্র বাসনা। সে বোরাকের নিকট মুখে কিভাবে প্রকাশ করবে? মুটুসি সেই অস্বস্তি লক্ষ্য করে বোরাক যা বোঝানোবার গেল, ঠোঁট টিপে হেসে বলল, আচ্ছা, ভালো সিদ্ধান্ত। আপনি সত্যি বেশ বুদ্ধিমতী। লজ্জা পেল মুটুসি। লোকটা কি ভাবছে? লজ্জায় মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল সে। মুটুসি লজ্জিত ভাব বুঝতে পেরে তাকে অস্বস্তিতে ফেলতে চাইল না বোরাক। তাই সেও ঘাড় ঘুরিয়ে সুউচ্চ বিশাল বিহারটার দিকে তাকালো। তারপর হুট করে বলে উঠল, বিহারের গায়ে কখনো উঠেছেন? না, এখনো এবারের মতোই আসা আমার। কি বলছেন? তাহলে এখানে বসে কেন? উঠুন। বলেই সোজা হয়ে দাঁড়িয়ে বলল বোরাক। মুটুসি ভড়কে গিয়ে বলল, কোথায়? চূড়ায় উঠবেন? পাহাড়পুর থেকে ঘুরে যাবেন অথচ চূড়ায় উঠবেন না? আশ্চর্য। মুটুসি ইতস্তত হয়ে বলল, না, উঁচুতে উঠতে ভয় পাই, স্কেলিং করতে পারি না। সমস্যা নেই, ওপাশে সিঁড়ির মতো জায়গা আছে, সবাই ওপাশ দিয়ে উঠে। কিন্তু বাচ্চারা? ওরাও যাবে আমাদের সাথে। মানে কি? ওরা কিভাবে? আরে আপনি এত চাপ নিচ্ছেন কেন? আমি আছি, আসুন। তারপর হাত নেড়ে চিৎকার করে ডাকল, আজান, স্প্রেরা, পাপা এদিকে এসো। বিহারের একপাশে প্রাচীন ইটের থুতনি ভেঙে সিঁড়ির মতো কিছু অংশ তৈরি করা হয়েছে। এইখান দিয়েই মূলত কিছু কিছু সাহসী দর্শনার্থী উপরে উঠে। বোরাক আর মুটুসি চড়ুই বীরের ছোট্ট হাতগুলো নিজেদের হাতের মুঠোয় নিয়ে সতর্কভাবে পা এগিয়ে যাচ্ছে। বিশাল এক ধাপের নিচে এসে মুটুসি কিছুটা ডিঙ্গান্তর হয়ে পড়ল। গাছ বেয়ে ওঠা বা উঁচু জায়গায় স্কেলিং করার মতো সাহস বা পারদর্শিতা কোনোটাই তার নেই। বোরাক তার লম্বা পায়ে পদাচরণে অনায়াসে লাফ দিয়ে উপরে উঠে চড়ুই বীরকে টেনে তুলে নিয়েছে। কিন্তু মুটুসি একাই নিচে দাঁড়িয়ে। অবশেষে লম্বা একটা দম নিয়ে মনের সাহস সঞ্চয় করল সে। দুই হাত দিয়ে পরনের স্কার্টটা অল্প উঁচিয়ে ধরে ডান পাটা মাটি থেকে সরিয়ে উপরে ধাপে রাখতে যাবে। ঠিক তখনই কানে এলো সেই পরিচিত স্বর, মিস মো, হোল্ড ইট প্লিজ। মুটুসি চট করে মাথা উঁচিয়ে তাকালো। বোরাক তার দিকে অল্প ঝুঁকে দাঁড়িয়ে আছে, ঠোঁটে এক টুকরো অমায়িক হাসি। পুরুষানি হাতটা তার দিকেই বাড়িয়ে রাখা। মুটুসি বাড়িয়ে দেওয়া পাটা ওভাবেই শূন্য জ্বলে রইল। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই হাতের দিকে। বোরাকের কবজিতে বাঁধা ঘরটি সিলভার মেটাল চেনের উপর এক টুকরো রোদ প্রতিফলিত হয়ে তার চোখে এসে ঝিলিক দিচ্ছে। উপরে দাঁড়িয়ে থাকা চড়ুই চঞ্চল হয়ে ডেকে উঠল, মাম্মা, পাপার হাত ধরে উঠে এসো। বীরও উসখুস কণ্ঠে তাল মিলিয়ে বলল, মাম্মা, এসো তাড়াতাড়ি।
অথচ মটুসির মস্তিষ্ক দিগ্নান্তর হয়ে পড়েছে। বোরাক শুধুমাত্র একজন পুরুষ মানুষ বলেই এই বিপদের সময় তার হাত বাড়িয়ে দেওয়ার সাহায্যটা আঁকড়িয়ে ধরতে মটুসির চরম আপত্তি। বিষয়টা এমন নয়, সে নিজেও সতীত্বের প্রতি যথেষ্ট রক্ষণশীল, কিন্তু কোনো পুরুষ মনোভাবে তার মাঝে নেই। তবে এই মুহূর্তে তার ভেতরে জেগে ওঠা অজানা কিছু অনুভূতি তাকে অকারণেই সংকুচিত করে তুলেছে। সেসবের চেয়েও এড়িয়ে যেতে পারছি না। বুকটা কেমন ধকপক করছে, মাথায় সব চিন্তা যেন জট পাকিয়ে যাচ্ছে। মটুসিকে পাথর হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বোরাক তার চোখের সামনে আলতো করে হাত নেড়ে বলল, হ্যালো, হাতটা ধরুন, জায়গাটা বেশ উঁচু, একা উঠতে পারবেন না। গল্প মটুসি, লেখনীতে ঋতেশ্বিনী মহাবিশ, পর্ব 19। খাওয়া দাওয়ার পার চুকে গেলে বিকেলের দিকে শুরু হয়ে গেল খেলার আয়োজন। পাহাড়পুরের মনোরূপ পর্বঙ্গে গোল করে কতগুলো চেয়ার সাজানো হলো। সাউন্ড বক্সে গান বাজছে, আর গান থামার সাথে সাথে সবাইকে চেয়ার দখল করতে হবে। যে চেয়ার পাবে না সে আউট। পরের রাউন্ড আর একটা চেয়ার কমে যাবে। প্রতিটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে আয়োজন করা হবে। প্রথমে ক্লাস 5, 4, এভাবে কম অনুজোরে বাচ্চারা খেলছে। তাদের ঘিরে গোল করে দাঁড়িয়ে আছে অন্য বাচ্চা এবং অভিভাবকরা। চড়ুই মটুসির হাত ধরে দাঁড়িয়ে খুব মন দিয়ে সিনিয়রদের খেলা দেখছে। এবার মটুসি বলল, চড়ুই পাখি, এভাবে খেলতে পারবে না? চড়ুই বেশ আত্মবিশ্বাসের সাথে ঘাড় নেড়ে বলল, পারবো তো, অনেক সহজ খেলা। আচ্ছা মাম্মা, ভালো করে খেলতে হবে। চড়ুইয়ের কথা শুনে বোরাক কোলে থাকা বীর বলল, পাপা, আমিও খেলবো। অবশ্যই বাবা, তুমিও খেলবে। বড়দের রাউন্ড শেষ হবার পর সবশেষে এবার চড়ুইদের ক্লাসের পালা এলো। নার্সারি ক্লাস হওয়ার কারণে বাচ্চাগুলো বেশ ছোট, তাই অনেকে অংশগ্রহণ করতে ভয় পাচ্ছে। তবে চড়ুই দিব্যি উৎসাহ নিয়ে এগিয়ে এলো। চড়ুইয়ের উৎসাহে উৎসাহিত হয়ে বীরও তার হাত ধরে এগিয়ে গিয়ে একটা চেয়ারে বসে পড়ল। প্রথম রাউন্ড শুরু হলে গান বাজার সাথে সাথে সবাই দাঁড়িয়ে হেঁটে হেঁটে ঘুরতে লাগলো। হঠাৎ স্টপ, মিউজিক থেমে যেতেই হুড়োহুড়ি পড়ে গেল। চড়ুই চট করে একটা চেয়ারে বসে পড়ল। এদিকে বীর হঠাৎ সবাইকে হুড়মুড়িয়ে বসে যেতে দেখে অপ্রস্তুত হয়ে পড়ল। ওর চোখ দুটো ঘুরে ঘুরে পাপাকেই খুঁজতে লাগলো, অথচ তার সামনে চেয়ারটা ফাঁকাই পড়ে আছে। মটুসি চেঁচিয়ে বলল, বীর বাবা, তোমার সামনে খালি চেয়ারটায় বসে পড়ো। মটুসি আর বোরাককে দেখতে পেয়ে বীরের মধ্যে সাহস সঞ্চিত হলো যেন। সে তার সামনে ফাঁকা চেয়ারটায় বসতে যাবে, ঠিক তখনই ওপাশ থেকে দৌড়ে আসা নীরব নামের একটা ছেলে পেছন থেকে ওকে ধাক্কা দিয়ে নিজে সেটাতে বসে পড়ল। ধাক্কা খেয়ে বীর টাল সামলাতে না পেরে আলতো করে মাটিতে পড়ে গেল। ঘটনার পাশাপাশি দাঁড়িয়ে থাকা বোরাক ও মটুসি দুইজনই হচকচিয়ে উঠল। পরক্ষণে উভয় বিদ্যুৎ গতিতে ছুটে গেল সেদিকে। বীরকে তাড়াহুড়োয় উঠাতে গিয়ে বোরাক মটুসি দুইজনের মাথায় উপরের একে অপরের সঙ্গে বেশ সজোরে ঠুকে গেল, কিন্তু এই মুহূর্তে ব্যথার দিকে খেয়াল করার মতো অবস্থায় তাদের কারোরই নেই। বোরাক তৎক্ষণাৎ বীরকে মাটি থেকে পাজা কোলা করে নিল। কোলে উঠাতেই ঠোঁট উল্টে কেঁদে দিল বীর, পাপা ব্যথা দিয়েছে,
ছোট ছোট হাত দিয়ে বোরাকের জ্যাকেটের কলারটা খামচে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। বোরাক ছেলেকে শান্ত করতে করতে বীর ঠেলে বাচ্চাদের কোলাহল থেকে বেরিয়ে দ্রুত ফাঁকা একটা জায়গার দিকে এগিয়ে গেল। মুটুসিও এলো তাদের সাথে। টিচাররা পরিস্থিতি আঁচ করতে পেরে দ্রুত তাদের দিকে এগিয়ে এলেন। খেলার মাঠে গোলমাল কিছুটা স্থমিত হয়ে এলো। নীতি উদ্বিগ্ন হয়ে বীরের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, বীর বাবা, কোথায় আঘাত পেয়েছো দেখি? আঘাত তেমন পায়নি নীতি, মূলত ভয় পেয়েছে তাই কাঁদছে। অন্য একজন টিচার কিছুটা লজ্জিত হয়ে বললেন, আই অ্যাম সরি শিকদার, আসলে। বোরাক ওনাকে থামিয়ে দিয়ে বিনয়ী কণ্ঠে বললেন, ইটস ওকে মিস, সমস্যা নেই। বাচ্চারা খেলতে গেলে একটু একটু ব্যথা পাবেই, এটাই স্বাভাবিক। আপনারা প্লিজ খেলা অব্যাহত রাখুন, বাচ্চারা খেলুক। টিচাররা মাথা নেড়ে বললেন, ধন্যবাদ মিস্টার শিকদার। চোরও খেলা ছেড়ে তাদের পিছু পিছু এখানে চলে এসেছে। মুটুসিওর মাথায় হাত বুলিয়ে বলল, মাম্মা, আর খেলতে হবে না, থাক। কিন্তু নাছোড়বান্দা চোরই, না আমি খেলবই, এসো। মুটুসির হাত ধরে ওকে টেনে নিয়ে গেল চোরই। টিচাররা পরিস্থিতি স্বাভাবিক করে আবারও খেলা আরম্ভ করলেন। চোরই মনোযোগ দিয়ে খেলছে, তবে তার ছোট্ট মনে ঠিক কি চলছে তা কেউই জানে না। বোরাক এদিকে আসেনি। ও বীরকে নিয়ে বাহিরের দিকে হেঁটে বেড়াচ্ছে। বীরের কান্না থেমে গিয়েছে। আবার সে বাবার কাঁধ থেকে মাথা তুলে বলল, বাবা, পাপা চড়ুই পাখি খেলা করছে। বোরাক ছেলের চোখের পানি মুছে দিয়ে বলল, হ্যাঁ বাবা, চড়ুই পাখি খেলা করছে। আমি খেলা দেখব, ওইখানে চলো। আচ্ছা চলো। বোরাক বীরকে নিয়ে খেলার কাছে এসে দাঁড়ালো। 10ম রাউন্ড, আর মাত্র 3 জন বাকি। চড়ুই, রাহুল আর নীরব নামের ছেলেটা। চেয়ার মাত্র 2টো। তাদের ঘিরে ওরা 2-3 জন ঘুরছে। এবার চড়ুইয়ের সামনেই হাঁটছে নীরব। স্টপ। কোনো দ্বিধা জড়তা নয়, সরাসরি লক্ষ্যে অগ্রসর হলো চড়ুই। সামনের চেয়ারটাতে নীরব চট করে বসতেই যাবে, তার আগের মুহূর্তে 2 হাতে ওকে সজোরে ধাক্কা দিল চড়ুই। নীরব টান সামলাতে না পেরে ধাপাস করে নিচে পড়ে গেল। আর চড়ুই একটা বিজয়ের হাসি দিয়ে চেয়ারটিতে বসে পড়ল। নীরবের বাবা মা তৎক্ষণাৎ ছুটে এলেন ছেলের দিকে। ইতিমধ্যেই ভ্যাব্যা করে কান্না জুড়ে দিয়েছিল নীরব। ওনারা ওকে উঠিয়ে কোলে তুলে নিলেন। বোরাক বীরকে মুটুসির কোলে দিয়ে সেদিক এগিয়ে এলো। ভালোই ব্যথা পেয়েছে ছেলেটা, উচ্চস্বরেই কাঁদছে। নীরবের ব্যথায় রাগান্বিত হয়ে প্রথমে একটু চিল্লাচিল্লি করলেন। উপস্থিত টিচাররা ওনাকে বুঝিয়ে শান্ত করলেন। এখানে সবাই ছোট্ট বাচ্চা, খেলতে গেলে এমন পরিস্থিতি আসবেই। এছাড়া একটু আগেই ওনার ছেলেও তো একই কাজ করেছে। হঠাৎ পরিবেশ থমথমে হয়ে এলো। টিচাররাও বিরক্ত, তবে তা প্রকাশ করে কাউকে কিছু বলতেও পারছে না তারা। বীর মুটুসির কাঁধে মাথা এলিয়ে চুপচাপ করে সব দেখছে। এদিকে মুটুসি হাঁ করে মেয়ের দিকে তাকিয়ে হালকার উপর ঝাপসা করে নিজেরই ছোট্টবেলার এক ঝলক ছায়া যেন চড়ুইয়ের মাঝে দেখতে পেল। মেয়েটা একেবারে তার নিজেরই খাঁটি ফুলকপি চাষ করেছে নিজের মধ্যে। না মানে বেছে বেছে তার কুখ্যাত জিনিসটাই পেতে হলো মেয়েকে। আর মাত্র 1 রাউন্ড বাকি। চড়ুই আর রাহুল উভয়ই বুঝিয়ে বলা হলো, এবার যে ধাক্কা দিবে সে আউট, অর্থাৎ দ্বিতীয় হবে, আর অপরজন উইনার হয়ে যাবে, তাই ধাক্কা দেওয়া যাবে না। গান চালু হলো। রাহুল আর চড়ুই চেয়ারটাকে কেন্দ্র করে ঘুরছে।
1 মিনিটের মাথায় চেয়ারের উপর প্রান্তে তখনই গান স্টপ হয়ে গেল। চড়ুই ওপাশ থেকে যাওয়ার আগে রাহুল চট করে বসে গেল চেয়ারটায়। সাথে সাথে চারদিক থেকে করতালির আওয়াজ ভেসে আসতে লাগলো। রাহুল বিজয় বেশে বুক ফুলিয়ে চেয়ারের পায়ের উপর পা তুলে বসল। চড়ুইয়ের দিকে তাকিয়ে হালকা সুরে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, মন খারাপ করো না কিউটি, আমার প্রাইজটা আমি ভালোবেসে তোমাকেই দেব, কেমন? ছোট্ট চড়ুই গোমরা মুখে তাকিয়ে আছে রাহুলের দিকেই। তখনই বুড়াক এসে ওকে কোলে তুলে নিল। হাসি মুখে বলল, অনেক ভালো খেলেছে আমাদের চড়ুই পাখি। ঠোঁট উল্টে মলিন মুখে বলল, উইনার তো হতে পারেনি বাবা। তাতে কি, রানার আপ তো হয়েছ। আর কেউ পেরেছে তোমার মতো রানার আপ হতে? দেখাও তো দেখি। সফট থিম নিয়ে ডেকোরেট একটা চোখ ধাঁধানো সুন্দর রুম। ঘরের দেওয়াল থেকে আসবাবপত্র সবকিছুই বেবি পিঙ্ক আর হোয়াইট কালারের কম্বিনেশনে সজ্জিত। ঘরের কোণে রাখা আর্টিফিশিয়াল প্ল্যাটনগুলো ফাঁকে ফাঁকে গোল্ডেন ফ্লেয়ারি লাইটগুলো মৃদু আলোয় ঝকমক করছে। ভ্যানিটি টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে কার্নিল আয়রন দিয়ে চুল সেট করেছে আরোয়া। পরনে তার স্কি প্যান্ট আর ব্ল্যাক জর্জের টপ। মুখে মানানসই হালকা মেকআপের আস্তরণ। সোজা চুলগুলোকে হালকা ঢেউ খেলিয়ে পিঠে ছাড়িয়ে দিতেই চেহারায় অন্য একরকম ফুটে উঠেছে। ডয়ারের লিপস্টিকের কালেকশন থেকে একটা ডার্ক শেডের লিপস্টিক বের করে মলায়ান ঠোঁট দুটো রাঙিয়ে নিল সে। আয়নায় নিজের লুকটা শেষবারের মতো খুঁটিয়ে দেখতেই চোখে তৃপ্তির এক চিরটির হাসি ফুটল তার। 2 পা পিছিয়ে মেঝের উপর থেকে 3 ইঞ্চি হাই হিল জোড়া তুলে নিয়ে 2 পায়ে পরে নিল। এরপর বিছানার উপর থেকে বেবি পিঙ্ক জ্যাকেট আর সিলিং ব্যাগটা তুলে দিয়ে হিলের গটগট শব্দ তুলে ঘর থেকে বেরিয়ে এলো তরুণী। ড্রয়িং রুমের সোফায় বসে ছেলেকে সেরোলাক্স খাওয়াচ্ছে আশা। সামনে বিশাল পর্দার টিভিকে একটা কার্টুন সিরিজ চলছে। সেটার দিকে দৃষ্টি রেখে থেমে থেমে খাবার মুখে তুলেছে ছোট্ট ভুবন। সিঁড়ি বেয়ে নামতে থাকা আরোয়ার হিলের শব্দ কানে আসাতেই আশা ঘাড় ঘুরিয়ে তাকালো। এই সময়ে আরোয়ার এমন সাজগোজ দেখে ভুরু কুঁচকিয়ে উঠল তার। আরোয়ার কাছে আসতে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছিস? তোমাকে তখন বললাম না, আমার ফ্রেন্ডের জন্মদিন, ওর পার্টিতে যাচ্ছি। তোকে না ভাইয়া ফ্রেন্ড সার্কেল থেকে বেরিয়ে আসতে বলেছে? এটা ওই সার্কেলের কোনো ফ্রেন্ড না, এটা আমার মেয়ে বেস্ট ফ্রেন্ড। ও অনেক ভালো। নাম তো মনে হয় শুনেছ, জেবা। আচ্ছা বুঝলাম, কিন্তু আর আধা ঘন্টা পরেই তো সন্ধ্যা নামবে। আরোয়া চোখ পাকিয়ে বিরক্ত নিয়ে বলল, ওফ, বার্থডে পার্টিতে তো সন্ধ্যায় যেতে হয় আপু, নাকি আমার একার জন্য তারা দুপুরে পার্টি অ্যারেঞ্জমেন্ট করবে? আশা বুঝল বোনকে এখন কোনোভাবেই আটকানো যাবে না। তাই সে কথা না বাড়িয়ে ফোনটা হাতে নিয়ে সাফওয়ানকে ডায়াল করল। ওপাশ থেকে রিসিভ হতে বলে উঠল, হ্যালো সাফওয়ান, কই আছিস তুই? বাড়িতে আপু। কেন, আসতে হবে? হ্যাঁ দ্রুত আয়। আচ্ছা আপু, যাচ্ছি। আশা ফোন রাখতেই আরোয়া অধৈর্য হয়ে বলল, আমি এবার যেতে পারি আপু? একটু বস, সাফওয়ান আসুক আগে। ওর সাথে আমার যাওয়ার সম্পর্ক কি? ও সাথে যাবে মানে কি আপু? আমি কি এখনো বাচ্চা? আমি এখন 20+। এত কথা কেন আরোয়া? সাফওয়ান গেলে কি তোমার কোনো সমস্যা?
ফ্রেন্ডের পার্টিতেই তো যাচ্ছিস, কি আর করার। এখন পার্টিতে যেতে হলে সাফওয়ান নামক লেজটাকে পেছনে বেঁধে নিয়ে যেতেই হবে। রাগে ফোঁসফুস করতে সোফায় বসে পড়ল আরওয়া। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর সাফওয়ানের দেখা না মেলায় সে আরও বিরক্ত হয়ে বলল, কোথায় তোমার সোনার সোহাগা ভাই, কোথায়? আসছি, মুখ দিয়ে বললেই তো আর উড়ে আসতে পারবেন না, একটু দেরি হবে। তখনই গেট দিয়ে প্রবেশ করলো সাফওয়ান। এদিকে এসে ভুবনকে কোলে তুলে নিয়ে আদর করতে লাগলো। আশা বলল, আরও আর ফ্রেন্ডের বার্থডেতে যাবে। ওকে নিয়ে যা সাফওয়ান। আচ্ছা, সম্মতি দিলেই সাফওয়ান আরোয়ার দিকে তাকালো। আরোয়া ততক্ষণে দাঁড়িয়ে আছে। সাফওয়ান ইশারায় বলল, চলো। আরোয়া এগিয়ে দিয়ে আশার মেন গেট পর্যন্ত এলো। সাফওয়ান গ্যারেজ থেকে গাড়ি বের করে গেটের কাছে আনতে আরোয়া ব্যাক সিটে দরজা খুলে দিতে গেল। আশা থমকে উঠল। ওইখানে কেন আরোয়া? সাফওয়ান তোর ড্রাইভার, সামনে এসে বস। আরোয়ার চাপা রাখে গজগজ করতে সজোরে দরজাটা আটকে ফ্রন্ট সিটে এসে বসলো। গাড়ি ছাড়ার মুহূর্তে আশা জানালা দিয়ে ঝুঁকে সাফওয়ানকে করার নির্দেশ নিল। সাফওয়ান, ওকে চোখে চোখে রাখবি সব সময়। সাফওয়ান গাড়ি স্টার্ট দিয়ে গেট পেরিয়ে মেন রাস্তার গাড়ি তুলে নিল। মিনিট খানেক নীরবতা বজায় রেখে জিজ্ঞাসা করলো, কোথায় যেতে হবে? স্টারলাইট ক্লাব। সাফওয়ান অবাক হলো। ঘাড় গড়িয়ে একবার আরোয়ার দিকে তাকিয়ে বলল, মানে? তুমি না বলেছিলে তোমার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যাচ্ছ? হ্যাঁ, পার্টি ওইখানেই হবে। আপু কি এটা জানে? না, আর কোনোভাবে যেন জানতে না পারে। এখন চুপচাপ গাড়ি চালাও। সাফওয়ান আর কথা বাড়ালো না, মন দিয়ে ড্রাইভ করতে লাগলো। প্রশস্ত রাস্তা দিয়ে গাড়ি শো শো শব্দতে এগিয়ে চলেছে। ভেতরে গুমট নিস্তব্ধতা। দুইজনেই কারোর চেহারায় কোনো ভাবনান্তর নেই। ক্লাবের সামনে এসে গাড়ি ব্রেক দিল। সাফওয়ান আরোয়া দুইজনেই দুই পাশ থেকে বেরিয়ে এলো। আরোয়া গাড়ির দরজা লাগিয়ে সাফওয়ানের সামনে এসে দাঁড়িয়ে কটকট করে বলল, সাফওয়ান, আমি যে এখানে এসেছি ভাইয়া আপু যেন কোনোভাবেই না জানে, বুঝতে পেরেছ? সাফওয়ান কোনো উত্তর দিল না, কেবল শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। আশা ঘুরে ক্লাবের দিকে হাঁটতে শুরু করলো। কয়েক কদম এগিয়ে কি মনে করে থমকে গেল যেন। পেছনে তাকিয়ে সাফওয়ানকে আসতে দেখে কপালে ভাঁজ ফেলে বলল, তুমি কোথায় যাচ্ছ? তুমি যেখানে যাচ্ছ। শান্ত স্বর সাফওয়ানের। আমি এখানে ইনভাইটেড এসেছি সাফওয়ান, কিন্তু তুমি? আমি তোমার সাথে এসেছি। আরও বিরক্ত হয়ে বলল, ওরা বাহিরের কাউকে ভেতরে অ্যালাউ করবে না, বুঝছ? সাফওয়ান নির্বিকার ভঙ্গিতে কাঁধ ঝাঁকিয়ে বলল, তাহলে চলো, ফিরে যেতে হবে, তাছাড়া আর কিছু করার নেই। ডিসগাস্টিং। দাঁতে দাঁত চেপে শব্দটা ছুঁড়ে দিয়ে আরোয়া চুল ঝাপটা মেরে উল্টো গড়ে ফের ক্লাবের ভেতরে হাঁটতে শুরু করলো। সেই চুলের মৃদু সুগন্ধ আর ঝাপটার ছোঁয়ায় সাফওয়ানের চোখ মুখ ছুঁয়ে গেল, কিন্তু সেদিকে কোনো পাত্তা না দিয়ে শান্ত ভঙ্গিতে হাত দুটো প্যান্টের পকেটে গুজে আরওয়ার পিছু পিছু এগিয়ে চলল। ক্লাবের প্রবেশপথে দায়িত্বরত গার্ডরা ইনভাইটেশন কার্ড চেক করছেন। আরওয়া সাইড ব্যাগ থেকে তার কার্ডটা বের করে দেখিয়ে ভেতরে ঢুকল। এবার সাফওয়ানকে আটকানো হলো। ইনভাইটেশন কার্ড দেখতে চাওয়া হলো তার থেকে। সাফওয়ান তখনও শান্ত ভঙ্গিতে পকেটে হাত গুজে দাঁড়িয়ে, যেন এরপরে কি হবে সে অবগত।
সাফনকে আটকাতে দেখে আরোয়া থমকে দাঁড়ালো। একটা দীর্ঘ বিরক্তিকর নিঃশ্বাস ফেলে পিছনে ফিরল সে। তারপর গার্ডদের উদ্দেশ্যে বলল, ও আমার লোক, আসতে দিন। আরোয়ার কথায় গেট ছাড়ল গার্ডরা। সাফওয়ান গার্ডদের দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে এক হাতে চুলে ব্ল্যাক পাস করতে করতে ভেতরে এলো। তবে ভেতরের জগৎ দেখে চোখ বড় বড় হয়ে এলো। একপাশে সুসজ্জিত বার, সেইখানে কাচের বোতলের শাড়িগুলো ঝকমক করছে। কয়েকজন নির্দিষ্ট পেশাদারি স্টাফ ট্রেতে করে মদ নামের সেই ড্রিঙ্কসগুলো পরিবেশন করছে। অন্য দিকটায় ডান্সের ফ্লোর, সেইখানে ছেলে মেয়ে যে যার সাথে যেভাবে ইচ্ছে নাচছে। কারোর হাতে আবার একটা করে লাল পানির গ্লাস, থেকে থেকে চুমুক দিচ্ছে তাতে। এমন দৃশ্য সাফওয়ান এতদিন কেবল পর্দায় দেখে এসেছে, কিন্তু বাস্তবেও যে হুবহুব এমন কিছু আছে তা ঘটে সে আজকে এখানে নিজ চোখে না দেখলে হয়তো কোনোদিনই বিশ্বাস করতো না। খানিকক্ষণ ওর চোখ দুটো থেকে বিস্ময় উবে গিয়ে এবার সেখানে বিরক্ত আর ঘৃণা জায়গা করে দিল। চোখ সরিয়ে নিল সে। এবার অর্ধনগ্ন মেয়েদের দিকে তাকিয়েও মহাপাপ। অবশ্য তাদের তুলনায় আরোয়ার পরনে পোশাক যথেষ্ট শালীন আছে। আরোয়া প্রবেশ করতে দেখে ভিড়ের ভেতর থেকে নিবিড় নামে এক তরুণ উচ্চস্বরে বলে উঠল, ও মাই গুডনেস, আরোয়া, আরোয়া, দিস হেয়ার। উচ্ছ্বাসিত আরোয়া হাসি মুখে দ্রুত পায়ে সেদিকে এগিয়ে গেল। হাই গাইস, হোয়াটস আপ অল? নিবিড় আরোয়ার দিকে হাত বাড়িয়ে লো ফাইট করে বলল, গুড, বাট হোয়াট অ্যাবাউট ইউ? গোটা সপ্তাহে কোনো দেখা সাক্ষাৎ নেই। আমি তো ভাবলাম আইব্রোর চুড়িতে আসিস মনে হয়। আরে না, দেশে আছি, পরিবারের সাথে একটু ব্যস্ত ছিলাম, এই যে। আরোয়া সবার সাথে হালকা কুশল বিনিময় করে এবার আজকের মধ্যমণি তরুণীর দিকে তাকিয়ে এগিয়ে গেল। তরুণ মিষ্টি হেসে দুই হাত প্রসারিত করে ধরল ওর পানে। আরোও পাল্টা হেসে ধরা দিল সেই আলিঙ্গনে। হ্যাপি বার্থডে জয়, মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে, বি হ্যাপি বি ইউ। জয় আরোয়ার কাঁধে মুখ ডুবিয়ে গভীর একটা শ্বাস টেনে দিল। এক হাত ওর লতানো কোমর রেখে অন্য হাত পিঠে আলতো করে বুলিয়ে দিতে দিতে সহমনির স্বরে বলল, ও মাই গর্জিয়াস লেডি, ইউ মেড মাই পার্টি জ্যাম প্যারেড বিউটিফুল। আদরে দাঁড়িয়ে থাকা সাফওয়ান কপালে ভাঁজ ফেলে স্পষ্ট তা দেখল। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন।